স্মৃতির টানাপোড়েন। এই টানাপোড়েনের কারণেই সুদূর যুক্তরাজ্যে বসে যখন খবর পেলেন গল্পচক্রের উৎসব অনুষ্ঠিত হবে, স্থির না থাকতে পারেননি। সরাসরি বলেছিলেন আমি ওই সময় ফিরব কলকাতায়, ফলে গল্পচক্রের উৎসবে অংশগ্রহণ করতে চান, যাতে যে ঘটনা, যে সংবাদ, যে কথা শুনে আমরা আপ্লুত হয়েছিলাম। আজকে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত হয়েছেন নবকুমার বসু। কথা সাহিত্যিক নবকুমার বসুকে অনুরোধ করব তার স্মৃতির টানাপোড়েন উপস্থাপন করার জন্য। নমস্কার সবাইকে। নতুন গল্পকার যারা আছেন তারা, মঞ্চে আমার বন্ধু অমর এবং তপন, সুমিতাদি, সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং নমস্কার জানাচ্ছি। সঞ্চালক ঠিকই বলেছেন যে আমি দীর্ঘকালে প্রবাসী হওয়া সত্ত্বেও আমি যখন গল্পচক্রের খবরটা দেখেছি তখন আমার পক্ষে কিঞ্চিত আবেগাপ্লুত হওয়াটাই স্বাভাবিক আসলে। তো তখনই ঠিক করেছিলাম যে আমন্ত্রিত হওয়া না হওয়াটা আমার কাছে খুব একটা ব্যাপার নয়, তার কারণ আমি খুব একটা কোনো জায়গা থেকে আমন্ত্রণ দীর্ঘকালে প্রবাসী বলে আর প্রত্যাশাও করি না। সুতরাং আমি এমনিতেই গিয়ে হাজির হই যে কোনো জায়গাতে, তখন হাজির না হওয়ার কোনো কারণই নেই। যেখানে আমার জীবন কেটেছে, যেখান থেকে আমি তৈরি হয়েছি, আজকের ভূমিকাতে এসে পৌঁছেছি, সেখানে আমার কাছে সংকোচের আর কোনো ব্যাপারই নেই কলকাতা কিংবা দেশে আসার পরে। তার সঙ্গে সঙ্গে যেহেতু জড়িয়ে রয়েছে ব্যাপারটা গল্পচক্র, প্রসঙ্গত বলেনি, আমি ঘড়ির দিকে খেয়াল রেখেছি এবং আমি জানি যে এরপর এখানে আরো গল্প পাঠ আছে, সমিতাদের বক্তব্য আছে, সবকিছু শোনার জন্য শ্রোতাদের কতদূর ধৈর্য থাকবে শেষ পর্যন্ত, শ্রোতাদের কতদূর ধৈর্য থাকবে আমি জানি না। সুতরাং অন্তত আমার দিক থেকে আমি সচেতন থাকছি যে যতক্ষণ আমার বলার ব্যাপার আছে তার আগেই আমি নিশ্চয়ই শেষ করব। শেষ হওয়ার নয়, সেই জন্যই শেষ করব আসলে। তার কারণ হচ্ছে যে গল্পচক্র দিয়ে যখন শুরু, গল্পচক্র হচ্ছে আমাদের সকলেরই সূচনার দিন এবং নয় নয় করে খুব একটা কম হলো না। আমাদের সময়কার গল্পকাররা এবং লেখকরা দীর্ঘজীবী হচ্ছেন, তা নয়তো বাংলা সাহিত্যে যে সমস্ত স্টলওয়ার্টার ছিলেন তারা সকলেই মোটামুটি 60, 62, 65 থেকে শুরু করে 70-এর মধ্যে অনেকেই চলে গিয়েছিলেন তখনকার দিনে। যাই হোক, আমি গল্পচক্রের দু একটা শুধু কথা এবং কিছু শুধু এর আগে কিঞ্চিত স্মৃতিচারণ করেছেন অমর, এবং সমকালীন গল্পের বদলে ভূগোলের বদলে ইতিহাস বলে তপন আরো কিছু স্মৃতিচারণও করেছেন, গল্পচক্র সম্বন্ধে বলেছেন। আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আমি সাধারণত একটু টানাপোড়েনের বিষয় নিয়ে বলতে পছন্দ করি, কেন গল্পচক্র যখন শুরু হয়েছিল এবং তারপরে গল্পচক্রের সঙ্গে যখন আস্তে আস্তে সম্পর্ক কিছু কিছু লোকের কমতেও শুরু করলো এবং গল্পচক্র একটা নতুন পর্বে প্রবেশ করলো, এইরকম একটা ঘটনাও কিন্তু তখন ঘটেছিল। গল্পচক্র মানেই যে সব ব্যাপারটা একবারে খুব সাংঘাতিক সুন্দর ভীষণ ব্যাপার ভালো হয়ে গিয়েছিল, ব্যাপারটা সেরকম বলে আমার কখনো মনে হয়নি। যাই হোক, কিন্তু এটা ঠিক যে যখন শুরু হলো, এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবে একেবারে সূচনা থেকেই ছিলাম, সেই জন্য এই গল্পচক্র সম্বন্ধে কিছু বলাটা, যদি কোনো গল্পচক্রের অনুষ্ঠান হয় কিংবা সেখানে যদি উৎসাহী মানুষজন থাকেন শোনার জন্য, সেখানে আমার একটা দায়িত্ব আছে এসব কথা বলার জন্য, আমার মনে হয় তাই। রাধানাথ মণ্ডল, রাধানাথ যে গল্পচক্রের আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং একেবারে প্রাথমিক এবং একমাত্র উদ্যোক্তা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু গল্পচক্র নয়, আসলে গল্পচক্র শুরু হলো কিন্তু তার আগে আরেকটি ছিল, তার নাম ছিল গল্প সভা। এই গল্প সভা আসলে শুরু করেছিলেন বলরাম বসাক। বলরাম দা যখন শুরু করেছিল তখন বলরাম দার সঙ্গে আমার যতদূর মনে পড়ছে কল্যাণ সেন ছিলেন এবং আরো দু একজন, কল্লোল মজুমদার
প্রলয় কিছু প্রলয়, হ্যাঁ, না আমাদের থেকে একটু যারা বয়স বেশি এরকম কয়েকজন মিলে শুরু করেছেন গল্প সভা। কিন্তু গল্প সভার সঙ্গে দেখা গেল আমাদের কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা একটু পুরনো হচ্ছে, কারণ আমরা তখন সকলেই তরুণ তুর্কি। সুতরাং দল জুটে গেল আমাদের। সেই দলের উদ্যোক্তা ছিল তখন রাধানাথ অবশ্যই, কিন্তু রাধানাথেরও এই ব্যাপারটাকে উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে ওঠার পেছনে একটা কারণ ছিল। তার কারণ সাহিত্য সংক্রান্ত যে কোনো ব্যাপার যে যত কিছুই বলুক আর না বলুক না কেন, শেষ পর্যন্ত আনন্দবাজারের সঙ্গে কার যোগাযোগ, এই ব্যাপারটা সকল একটু ম্যাটার করতো, এখনো করে। রাধানাথের যে কারণে পরিচিতিটা সেইখান থেকে কিন্তু একটু বেশি ছড়িয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে রাধানাথ তখন আনন্দবাজারে কিন্তু কর্মচারী হয়ে ঢুকে গিয়েছিল। অবশ্য সে একেবারেই প্রাথমিক স্তরে সেটা, তার কারণ সেই ঘটনা আজকে সেটা আলোচনার বিষয় নয়। কিন্তু রাধানাথের যে আনন্দবাজারের সঙ্গে যোগাযোগ এবং বাকিদের সকলে আনন্দবাজারে যাতায়াত এবং নব্য গল্পকারদের সকলের ইচ্ছে যে শেষ পর্যন্ত যেখানেই হোক না কেন আনন্দবাজারের গল্প বেরুক, এই সূত্র ধরে কিন্তু আস্তে আস্তে রাধানাথের সঙ্গে আমাদের সকলেরই যোগাযোগ। কপালগুনে আমার একটা বিপদের ঘটনা ঘটেছিল, আপনাদের সেটা আজকে এখানে অস্বীকার করার উপায় কিছু নেই, যে কারণ নামের পেছনে যদি খ্যাতিমান বাবা কিংবা মায়ের নাম থাকে তার পক্ষে সেটা ভীষণ বিপজ্জনক ব্যাপার। যখন গল্পচক্র শুরু হলো 70 দশকের একেবারে শেষ দিক থেকে, আমার মনে আছে 78, 79, 80, 81, 80 দশকও সদ্য শুরু হলো। এই সময় থেকে গল্পচক্র আমাদের রীতিমতো যখন শুরু হয়েছে, আমি তখন একটা তথাকথিত অ্যাডভান্টেজ যাকে বলে সেটা নিয়ে ঢুকেছিলাম। তার পেছনে দুটো কারণ ছিল। এক নম্বর হচ্ছে পেছনে খ্যাতিমান পিতৃ নাম সমরেশ বসু, যেটা আমার পক্ষে ভীষণই বিপদের কারণ। আর 2 নম্বর হচ্ছে এই সময়টার মধ্যে আমি তখন হসপিটালে হাউস সার্জন। এই সময়টার মধ্যে আমার একটি গল্প বেরিয়ে গিয়েছিল দেশ পত্রিকাতে অফিসে, কণ্ঠস্বর নামে আমার জীবনের প্রথম একটি গল্প, কমার্শিয়াল তথাকথিত কমার্শিয়াল কাগজ হিসেবে দেশ পত্রিকাতে বেরিয়েছিল 1977 সালে। এই দুটো নিয়ে আমার একটা পরিচিতির ব্যাপার তখন তৈরি হয়েছিল এবং আমরা গল্প সভা থেকে বেরিয়ে এসে গল্পচক্র শুরু হলো। এবং গল্পচক্রের আর একেবারে সেই প্রাথমিক সদস্যদের মধ্যে যারা যারা ছিলেন, তার মধ্যে আমার বাঁ পাশে দেখতেই পাচ্ছেন অমর আছে, ও পাশে তপন আছেন, এবং তার সঙ্গে সঙ্গে ছিল ঝড়েশ্বর, সুচিত্রা, দীপঙ্কর। ও তাহলে অমর তখন ছিল না, তাহলে তার মানে আমি আরো বলতে হবে যে আমি তখন আরো সিনিয়র সেই দিক থেকে, যে আমি আরো আগে থাকতে জুটে গিয়েছিলাম তার মধ্যে। আর একটা সুবিধাও ছিল, সেটা হচ্ছে যে রাধানাথের আমি প্রায় এক পাড়াতে থাকতাম, কারণ আমার তখন বাসস্থান ছিল যাদবপুর বাঘাযতীনে, আর রাধানাথ থাকতো আমার থেকে আরো একটু এগিয়ে পদ্মশ্রী সিনেমার পেছন দিয়ে গিয়ে বৈষ্ণবঘাটা বাইলেন বলে একটা রাস্তা ছিল, সেইখানে রাধানাথ থাকতো। যাই হোক, আস্তে আস্তে একটু একটু করে গল্পচক্র আমাদের জমতে শুরু করলো, আরো এও সে 5 জন জুটে গেল। গল্প নিয়ে নাড়াচাড়া ইত্যাদি শুরু হলো। সকলে গল্প পাঠ করার জন্য উৎসাহী। মাঝে মাঝে ঠিক করা হতো যে আজকে এই গল্প পড়বে, অমুক দিন সেই গল্প পড়বে। কিন্তু এই সমস্ত ছাড়াও সবাইকেই খোঁজ নেওয়া হতো আর কেউ গল্প এনেছে কিনা। দেখা গেছে যে প্রায় সকলেই একটা করে গল্প ভাঁজ করে করে পকেটে করে নিয়ে এসেছে, অনেকেই। সুতরাং এই বসে অনেকেই গল্প পাঠ করতে শুরু করলেন। গল্প পাঠের একটা সুবিধা আছে, আবার একটা অসুবিধাও আছে। অসুবিধে হচ্ছে, যেটা আজকে এখানেও লক্ষ্য করছিলাম, যে গল্প অনেকেই বলেন যে গল্প ঠিক শোনার বিষয় নয়, অনেক সময় গল্প হচ্ছে পড়ার বিষয়। এবং গল্পের যতক্ষণ একটা গল্প পাঠ করা হবে ততক্ষণ ঠিক সেই একাগ্রতা ধরে রাখা, এটা যে খুব সুবিধের ব্যাপার তা নয়, কিন্তু সেটা হয় না সবসময়। সুতরাং গল্প পাঠের একটা ব্যাপার থাকে, কিন্তু গল্প পড়া হতো কয়েকটা। কিন্তু একটা জিনিস বোঝা যেত যে আমাদের গল্পচক্রে যখন কারো না কারো বাড়িতে কিংবা কোথাও হচ্ছে, প্রথম দিকে একটা দুটো গল্প সকলে খুব মন দিয়ে শুনতো। সুতরাং প্রথম দিকে কি গল্প পড়বে না পড়বে সেটার উপর নির্ভর করতো, যে বাকি পরে তারা কে কি পড়ছে না পড়ছে সেটা অনেকে খুব একটা খেয়াল করতো না। আমি যেহেতু টানাপোড়ে নিয়ে কথা বলছি, সেই জন্য আমাকে এসব কথা 2-4টে বলতে হচ্ছে আর কি। এগুলো খুব নেতিবাচক মন্তব্য বলে কেউ ভাববেন না। আমার যখন গল্প পাঠের সুযোগ এসেছিল তখন আমিও গল্প পাঠ করেছি এবং নানান রকমভাবে সমালোচিত হয়েছে। তার মধ্যে ইতিবাচক নেতিবাচক সবই আছে।
এবং শুধু তাই না, এমনও হয়েছে যে গল্প পাঠের পরে ঠিক হয়েছে না এই গল্পটা কোথাও দিতে হবে, এই গল্পটা আনন্দবাজার রবিবাসরীতে দেয়া হোক। ক্রমশ এরকম ব্যাপারটা একটা দাঁড়িয়ে গিয়েছিল যে গল্পটা গল্পচক্রেতে পড়ে ভালো লাগবে অনেকের এবং অনেকে বলবে, সেই গল্পটা আনন্দবাজার রবিবাসরেই যাতে দেয়া যায় এরকম ধরনের একটা উদ্যোগ নেওয়া হতো। এবং টানাপোড়েনের সূত্রে এটা বলে দেওয়াই ভালো যে সেখানে একটু অ্যাডিশনাল সুযোগ সুবিধে পাওয়ার ব্যাপার থাকতেই পারতো, তা যেহেতু রাধানাথ ততদিনে আনন্দবাজারের রবিবাসরীয়তে রমাপদ চৌধুরীর কাছে কাজ করার জন্য সেখানে থাকতো, সুতরাং একটু পুশ করার ব্যাপার সেখানে হতেই পারত। বিখ্যাত লেখকরা তখন, এখনকার কতটা হয় না হয় আমি জানি না, কারণ আমি দীর্ঘ প্রায় 32-33 বছরের প্রবাসী। তার মানে অবশ্যই এই নয় যে এখানকার খবর রাখি না, বরং অনেকের থেকে হয়তো বেশি রাখি, সেটাও হতে পারে, কেন মাধ্যম এখন সেরকম সবাইকে কাছে এনে দিয়েছে। তো দেখেছিলাম যে বিখ্যাত লেখকদের মধ্যে অন্তত 4 জনকে এই মুহূর্তে মনে করতে পারি যারা কিন্তু গল্পচক্রে আমাদের মতন মানে একেবারে উঠতি যারা, তাদের প্রতি বেশ রীতিমতো খেয়াল রাখতেন। কিন্তু এর মধ্যে সন্তোষ ঘোষ তো ছিলেনই, তখন বলেছে। সুনীলদা তো বরাবরই ছিলেন, সুনীলদার সঙ্গে রাধানাথের একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল। রমাপদ চৌধুরী এলেন পরে, এবং সন্তোষ কুমার ঘোষ এবং সমরেশ বসুও। এদের সকলের থেকে সমরেশ বসুর একটা ব্যাপার আলাদা ছিল, তার কারণ হচ্ছে সমরেশ বসুর আনন্দবাজার দেশের দিকে লিখতেন যদিও, কিন্তু তিনি সেখানকার স্টাফ ছিলেন না, বাকি সকলেই ছিলেন সেখানকার স্টাফ। সেই সূত্রে রাধানাথের সঙ্গে তাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক ক্রমশ আমাদের সকলের মধ্যে একটু একটু করে ছড়িয়ে গিয়েছিল। বিখ্যাত একজন লেখক আসা তখন আমাদের কাছে একটা এমন ব্যাপারই ছিল যে আমরা মুগ্ধ হয়ে তাদের কথা শুনতাম, এবং তারা আসাটাকে একটা উৎসব বলে মনে হতো। আমার একটা কথা উল্লেখ করেছে আমার সেই অধিবেশনে, তখন আমিও ছিলাম, যে সমরেশ বসু তার শেষ উপন্যাস দেখি নাই ফিরে নিয়ে কিছু কিছু কথা বলছেন আমার গল্প পাঠের পরে, এবং সকলেই প্রায় তুমি বললে না, কে বললে তা, কিন্তু কেউ না কেউ বলেছে সেই রাত্রিবেলা দেখি নাই ফিরের কথা উনি বলছেন। হ্যাঁ, যাই হোক, বাকিটা আমি বলছি। তো এখন সমরেশ বসু এমনিতেই একটা অত সুন্দর চেহারার একটা মানুষ, তারপর বিখ্যাত মানুষ, তার গ্ল্যামারও সেরকম, তারপর কথাও বলেন অসম্ভব সুন্দর, এবং তার সঙ্গে সঙ্গে একটা স্নেহের ব্যাপার সেখানে রয়েছে। অথচ দেখা যাচ্ছে এই সমস্ত বিখ্যাত মানুষরা কিন্তু খুব সাবলীল ভঙ্গিতে সহজভাবে একটা মেলামেশার সুযোগ তৈরি করে দিতেন আমাদের সঙ্গে, তাদের নিজেদের লেখার কথাবার্তা ইত্যাদি বলে। যদিও সমরেশ বসুর তখন লেখার অনেকটা শেষ দিক, দেখি নাই ফিরের উপন্যাসের প্রস্তুতি সম্বন্ধে তিনি সেদিনকে বলেছিলেন। বিভিন্ন জায়গাতে গল্পচক্রের অধিবেশন হয়েছে, আমাদের সবাই সব জায়গাতে গেছি তা নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যেমন বাঁকুড়াতে, তখন কানাইদা চলে গেছেন একটু আগে, কানাইদাও ছিলেন। এখানে শুধু যে গল্প পাঠ হলো তাই না, তার সঙ্গে সঙ্গে কিঞ্চিত উন্মত্ততারও প্রকাশ ঘটেছে বিভিন্ন জায়গাতে। কখনো কাকদ্বীপে সারারাত্রির হইচই হুজ্জত করা, ঝড়েশ্বর তার উদ্যোগ নিয়েছে অনেক সময়। তপন যখন বিডিও ছিলেন কাকদ্বীপ কিংবা ডায়মন্ড হারবারের ওইদিকে, তখন তপনের ওখানে গিয়েও আমরা নানা রকম হইচই করেছি। এমনকি তপন আমাদের গঙ্গাসাগরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এসবও হয়েছে। নানান জায়গায় নানান রকম উদ্যোগ নেওয়া হয়েছে, এবং হইচই করে করে গল্পচক্র আস্তে 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 তার একটা উত্থান হয়েছে। কিন্তু এই উত্থানের পেছনে পেছনে একটা করে কিন্তু একটা পতনের ইতিহাসও একটু একটু করে তৈরি হচ্ছিল। এ কথাটা বলা দরকার, এটা অন্য কেউ বলবে না। তার কারণ হচ্ছে একটা ব্যাপার দেখা যাচ্ছিল কি, যে গল্পচক্র ক্রমশই এমন একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে যে এটা গল্প পাঠের থেকে বেশি একটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিচিত্র সাজ পোশাক পরে কেউ আসছেন, তিনি কি করবেন, তিনি আছে গল্পচক্রে তিনি আজকে কীর্তন করবেন, কীর্তন গিয়ে শোনাবেন। কোথায় দেখা গেল কেউ একজন আসছেন, তিনি একজন পরিচিত মানুষ, কিংবা তিনি একজন আবৃত্তিকার, যাদের এখন বলা হয় বাচিক শিল্পী। সেটা শুনলে আবার অনেকে পালায়, আবার বাচিক শিল্পী শুনলে তখন সেটা নতুন নতুন আসছে। এই ধরনের এমন একটা ব্যাপার হতে শুরু করলো যে গল্পটা আস্তে আস্তে গল্পচক্র একটা নাম হয়ে গেল, কিন্তু গল্পই যে সেখানে আসল বিষয় তা নয়। সেটা একটা নানা রকম সকলেই একটা করে প্ল্যাটফর্ম পেতে আসছে, এবং ব্যাপারটা ছড়িয়ে গেল এরকমভাবে।
কোনো না কোনো মানে অর্থবান মানুষ তিনি বললেন না পরের অধিবেশন আমার ওখানে হোক, সুতরাং তিনি সেখানে খুব ভালো 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 সাইজের ফিশ ফ্রাই এবং তার সঙ্গে কচুরি আলুর দম খাওয়ানোর জন্য তৈরি হয়ে গেলেন। এই সমস্ত নানান রকম গ্ল্যামার মিশতে শুরু করাতে আমার ব্যক্তিগত ধারণা যে ব্যক্তিগত ধারণা নয় এবং সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটেছিল যে গল্পচক্রের সঙ্গে আস্তে আস্তে গল্পের সম্পর্ক ক্রমশ আংশিকভাবে কমতে শুরু করে দিয়েছিল, যেটাকে আমি বারবার করেই মনে করেছি যে গল্পচক্রের প্রথম পর্বের এগুলো হচ্ছে একটু একটু করে সমাপ্তি পর্ব দিকে শুরু হয়েছিল। আর একটা হয়েছে যে গল্পচক্র ভীষণ রকমভাবে রাধানাথ নির্ভর হয়ে গিয়েছিল। গল্প একটা পাঠ করার পরে সবাই মন্তব্য করছে, কেউ না কেউ বলছে কি না করছে, কিন্তু রাধানাথের ভূমিকাটা দাঁড়িয়ে গেল প্রায় মানে হেডমাস্টারের মশান। সুতরাং এরপরে কে কি বলবেন সবাই চুপ করে আছে, চুপ করে আছে, চুপ করে আছে। তখন রাধানাথ গল্পটা নিয়ে বলবে। যে কোনো কিছু একটা যখন শুরু হয় তখন তার পেছনে একটা উন্মাদনা থাকে, উন্মাদনাটা ধরে রাখাটা খুব কঠিন। আমি যেহেতু স্মৃতির টানাপোড়েন নিয়ে বলছি সেহেতু আমার মনে হয়েছে শুধু ইতিবাচক নয়, এই নেতিবাচক দু চারটে শব্দ বলা উচিত। এবং তার ফলে গল্পচক্রের প্রথম যে পর্ব তা কিন্তু আস্তে আস্তে একটু করে অন্য সমাপ্তির দিকে যাচ্ছিল বলে আমার ব্যক্তিগত ধারণা। ক্রমশ দেখা গেল তারপরে এটার অন্য গ্ল্যামার তৈরি হয়েছে। ইতিমধ্যে গল্পচক্র বেশ কয়েক বছর হয়ে গেছে, আরও চলবে বলেই মনে হচ্ছিল, কিন্তু সেটা ঠিক যেভাবে শুরু হয়েছিল গল্পচক্র সেভাবে নয়। গল্পচক্র অন্যরকমভাবে দ্বিতীয় পর্ব একটা তৈরি হতে শুরু করলো। ইতিমধ্যে আমার আর বলার খুব একটা কিছু নেই, তার কারণ আমি এই সময় থেকে প্রবাসী হয়ে গিয়েছিলাম, আমি বিদেশে জীবনযাপন করতে শুরু করেছি। আজকে আমি একটা জিনিস কথা শুধু বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে আমি এখন দাবি করি শুধু না, এবং আমি জানি আমি হচ্ছে একমাত্র বাঙালি লেখক যে দীর্ঘকাল 3 দশকের উপর বিদেশে থাকি কিন্তু বাংলায় লিখি। এবং আমার যা যৎকিঞ্চিত লেখা এদিক ওদিক বেরিয়েছে এবং আমি যে চর্চাটা করে যাই তার স্বীকৃতি নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। আমি যে চর্চাটা করে যেতে পারছি এখনো পর্যন্ত এবং করিও, এবং শেষ পর্যন্ত ডাক্তারি ছেড়ে দিয়েওছি কয়েক বছর আগে, তারপরেও যে চর্চাটা করে যাচ্ছি এর পেছনের যে প্রাথমিক উদ্যোগ ঠেলা খাওয়া এবং ঠেলে ঠেলে একটু করে এগিয়ে দেওয়া, তার পেছনে গল্পচক্রের যে প্রথম পর্বের গল্পচক্রের যে ভূমিকা তাকে আমি অস্বীকার করতে পারি না। নমস্কার। স্মৃতির টানাপোড়েন আমরা শুনলাম, অনেক অজানা কথা, অনেক ইতিহাস আমরা যারা নতুন প্রজন্মের গল্পচক্রের সদস্য আমাদের সামনে উন্মোচিত হলো। এবং এই স্মৃতির টানাপোড়েন হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা আরও সারাদিন ধরে চললেও আমাদের শেষ হতো না, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সবাই সময়ের সঙ্গে বাঁধা রয়েছি। ফলে চমৎকার একটি আলোচনা করার জন্য গল্পচক্রের বর্তমান সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি নবকুমার বসুকে।